যদি একজন বয়স্ক মানুষ আমার কাছে আসে হাঁটু ব্যথা নিয়ে, তাহলে আমার ফার্স্ট ডায়াগনোসিস আসবে এটা আর্থ্রাইটিস কিনা। কিছুক্ষণ হাঁটার পর মনে হচ্ছে পা ধরে যাচ্ছে, আমি বসতে হচ্ছে কিছুক্ষণ, তারপর আবার হাঁটতে পারছি, হাঁটতে গেলে একটু পায়ে ব্যথা হচ্ছে। অল দিজ আর ক্লিনিক্যাল ফিচার্স যেগুলো আমাদের আর্থ্রাইটিসে দেখা যায়। নি জয়েন্ট দুটো হাড় থাকে, একটা ফিমার একটা টিবিয়া। সো ফিমার আর টিবিয়া দুটোরই আর্টিকুলার কার্টিলেজ থাকছে। সো কোনো কারণে যদি আর্টিকুলার কার্টিলেজ হয়ে যায়, সেক্ষেত্রে আর্থ্রাইটিস তৈরি হয়। আপনার হাঁটুর একটা 3D ডায়াগ্রাম রোবোটিকের মাধ্যমে তৈরি হচ্ছে, এবং আপনার হাঁটুর জন্য কোন অ্যাঙ্গেল, কোন জায়গায় ইমপ্ল্যান্টটা বসালে সেটা সবচেয়ে ভালো হবে, সেটা রোবট আমাকে ডিটেক্ট করছে। রোবটেই আপনার এসেছে ধরুন 7-8 বছর ইন্ডিয়াতে এসেছে, আরো 10 বছর চললে আরো লং টার্ম স্টাডিজ পাওয়া গেলে তত এভিডেন্স ভালো পাওয়া যাবে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি মেকআপ করার জন্য কি শুধুমাত্র ক্যালসিয়াম ওষুধ বা এগুলোই আছে, না দেয়ার ইজ এনি লাইফস্টাইল? যে কোনো খাবার জিনিসেই ক্যালসিয়াম থাকে, বেশি কম। আপনি আমাদের নর্মাল রেকমেন্ডেড ক্যালসিয়াম ডোজ অ্যাডাল্ট পিপলদের ক্ষেত্রে 600 to 800। সো আপনার খাবারের মধ্যে তো আছেই, যদি তা সত্ত্বেও কম হয়, আমরা যেমন বলি যে পোস্ট মেনোপজাল ওমেনদের একটা করে ক্যালসিয়াম ডেলি খাওয়া উচিত, যাতে আপনি যতই খাচ্ছেন সেই ক্যালসিয়ামটা তো শরীরে সব ঢুকছে না, তো ওর সাপ্লিমেন্ট হিসেবে একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া ভালো। হোয়াটএভার। হাঁটুর ব্যথা মূলত বয়স্ক 40 ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রেও একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে, এবং এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ইয়ং যারা রয়েছে তাদেরও হাঁটুর ব্যথার সমস্যা আসছে। এই নি প্রবলেমটা কেন হয় এবং কি কি সলিউশন আছে? ইউজুয়ালি নি পেন আমরা যদি ব্রড ডিভিশন করি, তাহলে একটা হচ্ছে আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে যেটা কোনো চোটের জন্য হচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি একটা পেশেন্ট আমার কাছে আসে, তার কোনো হিস্ট্রি অফ ইনজুরি আছে কিনা, তার বয়স, তার কাজের স্টাইল, সে কি করে, এইগুলো সব কিছুই তার ডায়াগনোসিস করতে আমাকে সাহায্য করবে। ধরুন একটা ইয়ং ছেলে আমার কাছে এলো উইথ হিস্ট্রি অফ ট্রমা, খেলতে গিয়ে লেগেছে, তো সেক্ষেত্রে তো আমি আর্থ্রাইটিস সাসপেক্ট করবো না। সেক্ষেত্রে সাসপেক্ট করবো তার কোনো এসিএল লিগামেন্ট বা মেনিসকাস কোনো ইনজুরি আছে কিনা, বা আদার্স কোনো লিগামেন্টে ইনজুরি আছে কিনা। যদি একজন বয়স্ক মানুষ আমার কাছে আসে হাঁটু ব্যথা নিয়ে, তাহলে আমার ফার্স্ট ডায়াগনোসিস আসবে এটা আর্থ্রাইটিস কিনা। এবং সেই আর্থ্রাইটিসের জন্য তাতে আপনাকে ক্লিনিক্যাল ফিচার্স থাকবে। যেমন আর্থ্রাইটিসে কি হয়, আমি হাঁটতে পারছি না, কিছুক্ষণ হাঁটার পর ব্যথা হচ্ছে, আমি হাঁটু মুড়ে বসতে পারছি না, আমার ডেইলি যা কাজ বাবু হয়ে উবু হয়ে বসা আমি করতে পারছি না, পুজো দিতে বসতে পারছি না, কিছুক্ষণ হাঁটার পর মনে হচ্ছে পা ধরে যাচ্ছে, আমি বসতে হচ্ছে কিছুক্ষণ, তারপর আবার হাঁটতে পারছি, হাঁটতে গেলে একটু পায়ে ব্যথা হচ্ছে, সিঁড়ি উঠতে নামতে পারছি না। অল দিজ আর ক্লিনিক্যাল ফিচার্স যেগুলো আমাদের আর্থ্রাইটিসে দেখা যায়। ওকে, আপনি একটু এখানে আরেকটু ডেসক্রিপশন চাইবো আপনার থেকে। আপনি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে বলুন আর্থ্রাইটিস কি এবং কেন হয়। তো আর্থ্রাইটিস কথাটার মানে হচ্ছে যে কোনো জয়েন্টের যদি আপনার কার্টলেজ, আমাদের জয়েন্ট যে হাড় থাকে, হাড়ের দুদিকেই কার্টলেজ থাকে। ধরুন আমি খুব সিম্পল একটা এক্সাম্পল, নি জয়েন্ট দুটো হাড় থাকে, একটা ফিমার একটা টিবিয়া। সো ফিমার আর টিবিয়া দুটোরই আর্টিকুলার কার্টলেজ থাকছে। সো কোনো কারণে যদি আর্টিকুলার কার্টলেজ ক্ষয়ে যায়, সেক্ষেত্রে আর্থ্রাইটিস তৈরি হয়। এই ক্ষয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, কিন্তু যদি আমরা ভাবি সহজভাবে, তাহলে একটা যারা আপনি বললেন যে কম বয়সীদের ক্ষেত্রে এখানেও ওই একই ব্যাপার, যে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস হচ্ছে কিনা, যেটা রিমাটয়েড আর্থ্রাইটিস বা সেরোনেগেটিভ আর্থ্রাইটিস আসছে কিনা। যদি বয়স্ক মানুষ আসে, আমরা বলি সাধারণত 60 বছরের ঊর্ধ্বে যদি বয়স হয়, তাহলে সেগুলো অস্টিও আর্থ্রাইটিসের মধ্যে পড়ে। এবার ডিফারেন্স কি একটা অস্টিও আর্থ্রাইটিস সঙ্গে একটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের? মেডিকেল লাইনে যদি আপনি ভাবেন, বেসিক্যালি অস্টিও আর্থ্রাইটিসে হাড়টা তার আগে ক্ষয়, তারপর সফট টিস্যু ইনভলভ হয়। ওয়ারেস ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে আপনার সফট টিস্যু ইনভলভমেন্ট আগে হয়, হাড়টা লাস্টে হয়। সো আপনি যদি এক্সরে দেখেন, আরে এই এক্সরেটা তো একদম নর্মাল লুকিং এক্সরে, যে এই পেশেন্টের এত ব্যথা হবে কি করে, কিন্তু দেখবেন তার ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস আছে। ওকে, আচ্ছা, এই যে ধরুন বিভিন্ন সময় যারা নি প্রবলেম নিয়ে আসেন বয়স্ক, তাদের ক্ষেত্রে একটা হয় যে নি অপারেশন বা রোবোটিক্সের এখন আপনারা সাহায্য নেন। তাহলে নি প্রবলেম বিশেষ করে এজেড পিপল যারা রয়েছেন
তাদের সমস্যার সমাধানের জন্য কি কি অপশন এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আপনাদের কাছে আছে? আমরা সবাই ভাবি আর্থ্রাইটিস কোনো পেশেন্টের হওয়া মানেই কিন্তু অপারেশন একমাত্র পথ, তা কিন্তু নয়। হুম অপারেশন হচ্ছে লাস্ট রিসর্ট। হুম যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আর্থ্রাইটিসের প্রবলেম নিয়ে আসে, তো প্রথমেই আমরা যেটা সাজেস্ট করি, আপনি কিছু ওষুধ খান, হুম কিছু ব্যায়াম করুন। আমরা সাধারণত যেগুলো বলি, হাঁটুর যে জেলগুলো শুকিয়ে যায়, সেই জেল তৈরি করার কিছু ওষুধ আছে, সেগুলো খান। হুম কিছু নি সাপোর্ট, নি ক্যাপ যেগুলো আমরা বলি, বা নি ব্রেস, ওগুলো পরে হাঁটুন। শুরুর দিকের আর্থ্রাইটিস, যেটা আমরা যদি গ্রেড 1 গ্রেড 2 আর্থ্রাইটিস ভাবি, তাহলে এগুলো এতেই চিকিৎসা হয়ে যায়। একমাত্র যদি এই অসুবিধা, এই চিকিৎসাগুলো ফেল করে, তখনই আমরা সেকেন্ড স্টেজে যাই, হুম যেখানে আমরা সাধারণত হাঁটুর মধ্যে একটা ইনজেকশন দিয়ে থাকি। হুম এখন আগেকার দিনে এই ইনজেকশনগুলো আমরা স্টেরয়েড ইনজেকশন দিতাম। হুম স্টেরয়েড ইনজেকশনের সুবিধা হচ্ছে, আপনি খুব আর্লি রিলিফ পেয়ে গেলেন। ইনজেকশন দিলেন, আপনি 5-7 দিনের মধ্যে ব্যথা একদম উধাও। কিন্তু এই পেইন রিলিফ পিরিয়ডটা কিন্তু বেশি দিন নয়, খুব বড় জোর 1 বছর। তারপর আপনার দ্বিগুণ উৎসাহে ব্যথাটা আবার ফিরে আসবে। সেকেন্ড আরেকটা ইনজেকশন দেওয়া যায়, যেটা হাইলোরনিক অ্যাসিড বলে। সেগুলো আমরা হাঁটুর মধ্যে পুশ করে থাকি। সেগুলো গ্রেড 1 গ্রেড 2 আর্থ্রাইটিসে এভিডেন্স আছে, সেগুলো খুব ভালো কাজ করে, 7-8 বছর অবধি এভিডেন্স আছে। কিন্তু ডিপেন্ড করছে আপনার কোন স্টেজে আপনি ইনজেকশনটা নিচ্ছেন। যখন আর্থ্রাইটিস খুব সিভিয়ার হয়ে গেছে, গ্রেড 4, যেখানে হাঁটু আপনি ভাঁজ করতে পারছেন না, কার্টিলেজ কিচ্ছু নেই, হাড়ে হাড়ে টাচ হয়ে গেছে, এক্স-রেতে দেখাচ্ছেন, সেই সব জায়গায় এই ইনজেকশনের কোনো রেজাল্ট নেই। সেসব জায়গায় তখন আপনাকে অপারেশনের কথাই ভাবতে হবে। হুম এখন এই অপারেশন আবার দুরকম হয়। কিরকম? আপনি যদি ভাবেন একটা পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট হয়। পার্শিয়াল নি রিপ্লেসমেন্ট মানে, ধরুন আপনার সমস্যা হাঁটুর একটা সেগমেন্টে, শুধু সেই সেগমেন্টটুকু আপনি রিপ্লেস করলেন। রিপ্লেস বাই হোয়াট? কি দিয়ে রিপ্লেস আচ্ছা, হয়? এইগুলো থাকে ইউজুয়ালি মেটাল ব্যাকিংস থাকে, তার মধ্যিখানে প্লাস্টিকের একটা আবরণ থাকে, তো ওই জিনিসটি যাতায়াত করে। সো আপনি ফিমার এবং টিবিয়া দুদিকে দুটো মেটাল সাপোর্ট দিলেন, মধ্যিখানে প্লাস্টিকের একটা ইনসার্ট দিয়ে ঢুকিয়ে দিলেন। সো ইনসার্টটা এখন কার্টিলেজের কাজ করবে, হুম আর মেটাল ব্যাকিং এর মাধ্যমে থাকবে। ওকে। তো ওটার পর পেশেন্ট কিছু ব্যথা অনুভব করেন না না, আফটার অপারেশন? কোনো ব্যথাই নেবো না। বেসিক্যালি আমরা হাঁটুর রিপ্লেসমেন্ট বলি, হাঁটুটা চেঞ্জ হয় না, বেসিক্যালি সারফেসটাকে হুম কেটে পরিষ্কার করে মেকানিক্যাল সাপোর্ট। ওটা লাগানো হয়। মেকানিক্যাল সাপোর্ট। আর এখন যে রোবোটিক্স টেকনোলজি এসছে সেটা কিভাবে হেল্প করে? দেখুন, রোবোটিক আমরা ইস্টার্ন ইন্ডিয়াতে ফার্স্ট এনেছিলাম 2020-তে। সো তার আগেও আমরা ইন্ডিয়াতে, সাউথে, মুম্বাইতে, দিল্লিতে, এইসব জায়গায় অলরেডি রোবোটিক ইউজ শুরু হয়ে গেছিল। হাঁটুর অপারেশন আগেও রোবট ছাড়া হতো। কম্পিউটার অ্যাসিস্টেড সার্জারি একটা ছিল, যেখানে আপনার হাঁটুর মাপ, সিটি স্ক্যান নিয়ে আপনার অনুযায়ী হাঁটু তৈরি করে সেটা আপনাকে বসানো হতো। এটাকে পেশেন্ট স্পেসিফিক ইমপ্ল্যান্টেশন, পিএসআই বলতো। আরেক ধরন হতো, যেটাকে আমরা ন্যাভিগেশন সার্জারি বলতাম। এটাও রোবোটিক সার্জারির মতোই, কিন্তু রোবট ইউজ হতো না, সেটা ন্যাভিগেশন টাইপের। একটা আপনার পায়ের যে অপারেশনের সময় আপনার পায়ের কত অ্যাঙ্গেল, কত কি আছে, ওটা মেজার আমাকে লোকালি করে দিত। সো রোবোটিকে কি হয়, রোবোটিক দু ধরনের হয়। একটা হচ্ছে ইমেজ লেস, একটা ইমেজ নিয়ে। মানে ইমেজ লেস কথাটার মানে হচ্ছে, আপনি যখন অপারেশন করছেন তখন আপনার হাঁটুর একটা 3D ডায়াগ্রাম রোবোটিকের মাধ্যমে তৈরি হচ্ছে, এবং আপনার হাঁটুর জন্য কোন অ্যাঙ্গেল, কোন জায়গায় ইমপ্ল্যান্টটা বসালে সেটা সবচেয়ে ভালো হবে, সেটা রোবট আমাকে ডিটেক্ট করছে। এরকম নয় যে রোবট আপনার অপারেশন করছে। হুম অপারেশন সার্জনই করেন, রোবট আপনাকে জাস্ট গাইড করে। যেটা ইমেজ গাইডেড রোবোটিক বলছে, ইমেজ নিয়ে করছে, সিটি স্ক্যান নিয়ে, সেটাও মোটামুটি এক। সেখানেও রোবটের কিছুটা সাহায্য নিতে হয় ডিউরিং ড্রিলিং অ্যান্ড বারিং বলুন, বা আপনার শ কাটের সময় একটু নিতে হয়, কিন্তু জিনিসটা মোটামুটি একই। এখন রোবট করলে সুবিধা কি? রোবট একটা আপনার প্রপার
পায়ের যে ভ্যালুটা আমাকে দেখাবে সেটা হুম। আমি আমার নর্মাল নিতে কখনোই নিতে পারবো না। ধরুন আমাদের হাঁটুর নর্মাল অ্যাঙ্গুলেশন হচ্ছে 5 to 7 ডিগ্রি, নর্মালি 5 to 7 ডিগ্রি ভ্যালগাস। এবার আপনি খোলা চোখে, নর্মাল চোখে 3 ডিগ্রির এদিক ওদিক বুঝতে পারবেন না। যদি আপনার 3 ডিগ্রির নিচে আপনার 2 ডিগ্রি অ্যাঙ্গুলেশন হয়, আপনি কিন্তু এমনি চোখে সেটা বুঝতে পারবেন না। 3 ডিগ্রির ওপরে হলে কিছুটা আন্দাজ করা যায়, কিন্তু আপনি কখনোই সেটা বলতে পারবেন না যেটা 3 ডিগ্রি আছে না এটা 5 ডিগ্রি আছে। এক্স্যাক্ট। হ্যাঁ, কিন্তু রোবট সেখানে একটা 1 মিলিমিটারের 10 মানে 1/10 অফ আ মিলিমিটার অবধি আপনাকে বলে দিতে পারবে যে এই অ্যাঙ্গুলেশনটা ঠিক আছে কিনা, এই মিলিমিটার কাটছেন এটা ঠিক আছে কিনা। সো প্রিসিশন হচ্ছে রোবটের সবচেয়ে বড় হেল্পিং ফ্যাক্টর। অর্থাৎ অ্যাকিউরেসিটা নিখুঁত, অনেক বেড়ে যায়। হ্যাঁ, অ্যাকিউরেসি অ্যান্ড যেহেতু আপনি নিখুঁতভাবে কাটতে পারছেন, তো আপনার লাস্টিং বেশি হচ্ছে। ধরুন আমরা যে নর্মাল নিতে বলি আপনার 15 থেকে 20 বছর টিকবে এই হাঁটু, তো সেটা আমাদের প্রায় 25-30 বছর হয়ে যাচ্ছে। সেকেন্ড থিং হচ্ছে আপনি যদি নর্মাল জিগ ইউজ করে, যে আমরা নর্মাল রোবোটিক করি, নর্মাল জিগ ইউজ করি, সেখানে কিন্তু স্পেসিফিক অ্যাঙ্গুলেশন দেওয়া আছে, মানে 3 ডিগ্রি, 5 ডিগ্রি, 7 ডিগ্রি এই অ্যাঙ্গুলেই কাটবে। আমি যদি চাই আপনাকে 1 ডিগ্রিতে কাটতে, সেটা সম্ভব নয়। ওয়ারাস আপনার হাঁটু আমার হাঁটু এক নয়। তাহলে আপনার যে সাইজে, যে অ্যাঙ্গুলেশনে আপনার হাঁটু আপনি এতদিন হেঁটে এসেছেন, সেটা আমার ক্ষেত্রে নাও হতে পারে। তো যদি আমি রোবোটিক না করি, তাহলে এই যে অ্যাঙ্গুলেশনটা এটা জেনারেলাইজ হয়ে যাবে। সেই জন্য আপনি দেখবেন যে নর্মাল রোবোটিক টি কেয়ারে, নর্মাল নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আউট অফ 10 8জন পেশেন্ট খুব ভালো থাকেন, 2জন পেশেন্ট একটু দোনামোনা করেন, তাদের রেজাল্ট কিন্তু একটু 19-20 হতেই থাকে। এই জিনিসটা রোবোটিকের মাধ্যমে আপনি আউট অফ 10 9.5 এখন অব্দি নামানো গেছে। মানে 100 জনের মধ্যে 95 জনের রেজাল্ট ভালো হবে, 5 জনের একটু আধটু এদিক ওদিক হতে পারে, যেটা আগে 100 জনের মধ্যে 80 জনের রেজাল্ট ভালো হতো। অনেকটা রেজাল্ট ইমপ্রুভমেন্ট করা গেছে। অ্যান্ড রোবট এই আপনার এসেছে ধরুন 7-8 বছর ইন্ডিয়াতে এসেছে, আরো 10 বছর চললে আরো অনেক আরো ডেটা লং যত টার্ম পাবে, স্টাডিজ হ্যাঁ। পাওয়া গেলে তত এভিডেন্স ভালো পাওয়া যাবে।